আর যখন আমি লম্ব ভূমি অতিভুজ নিয়ে কথা বলতে যাব তো তখন আপনি ভাববেন যে আমি তো এই জিনিসগুলো জানি। এই খাড়া ভাবে যেই বাহুটা থাকে সেটাকেই সবসময় আসলে লম্ব বলা হয় না। হ্যালো সবাইকে, আজকের ভিডিওটা ত্রিকোণমিতির ভিডিও। আজকের ভিডিওটা যদি কেউ সম্পূর্ণটা দেখেন তো তাহলে ডিসপ্লেতে দেখানো যে কোশ্চেনগুলো আছে এই কোশ্চেনগুলোর অ্যান্সার আপনারা নিজে নিজে করতে পারবেন। তো চলেন তাহলে শুরু করা যাক। ত্রিকোণমিতি নিয়ে কথা বলতে গেলে সমকোণী ত্রিভুজ নিয়ে কথা বলতেই হবে, এবং যখন সমকোণী ত্রিভুজ নিয়ে আমি কথা বলতে যাব তো তখন স্বাভাবিকভাবেই লম্ব ভূমি অতিভুজ এই জিনিসগুলো চলে আসবে। আর যখন আমি লম্ব ভূমি অতিভুজ নিয়ে কথা বলতে যাব তো তখন আপনি ভাববেন যে আমি তো এই জিনিসগুলো জানি। কিন্তু এখানে আমাদের ছোট্ট একটা জিনিস যেটা মনে রাখতে হবে, ত্রিকোণমিতির ক্ষেত্রে বা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই খাড়া ভাবে যেই বাহুটা থাকে সেটাকেই সবসময় আসলে লম্ব বলা হয় না, বা নিচে যে রেখাটা থাকে সেটাকেই সবসময় আসলে ভূমি বলা হয় না। লম্বের সংজ্ঞাটা মোটামুটি ত্রিকোণমিতির ক্ষেত্রে এরকম, সাপেক্ষ কোণ যেটা থাকবে তার যে বিপরীত বাহু থাকবে সেটাকে সাধারণত লম্ব বলা হয়। তো এই ক্ষেত্রে আমার যদি সাপেক্ষ কোণ হয়ে থাকে যে অ্যাঙ্গেল সি এইটা, তো তাহলে এইটার বিপরীত বাহু হলো এবি, তো তখন আমি এই এবি কে লম্ব বলবো। আর যদি আমার সাপেক্ষ কোণ হয়ে থাকে এই যে অ্যাঙ্গেল এ এইটা, তো সেটার ক্ষেত্রে আমার লম্ব হবে এই যে বিসি যেটা আছে সেটা। এই ব্যাপারটুকু যদি আপনি আগের থেকে না জেনে থাকেন তো তাহলে আমি বলবো যে হ্যাঁ, লম্ব এবং ভূমির ব্যাপারে আপনার জানার কিছুটা ঘাটতি তো ছিলই। আমি আবারও একবার বলি, যদি আমাদের সাপেক্ষ কোণ হয় এই যে অ্যাঙ্গেল সি এইটা, তো সেক্ষেত্রে আমাদের অ্যাঙ্গেল সি এর বিপরীত বাহু যেটা থাকবে মানে হলো এবি, সেটা হবে আমাদের লম্ব। আর যদি আমাদের সাপেক্ষ কোণ হয় অ্যাঙ্গেল এ, তো সেক্ষেত্রে আমাদের লম্ব হবে তার যে বিপরীত বাহু থাকবে মানে হলো বিসি এইটা, এবং সেই সময় আমাদের ভূমি হবে এই যে বি বাহু যেটা আছে সেটা। এই আইডিয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের পরবর্তী অঙ্কগুলো সলভ করার জন্য। তো লম্বকে আমরা যদি ভূমি দিয়ে ভাগ করি, বা লম্বকে যদি আমরা অতিভুজ দিয়ে ভাগ করি, অথবা ভূমিকে যদি আমরা অতিভুজ দিয়ে ভাগ করি, তো সেক্ষেত্রে আমরা কয়েকটা ত্রিকোণমিতিক অনুপাত পাই এবং সেগুলোর আলাদা আলাদা নাম আছে। লম্ব বাই অতিভুজ মানে হলো সাইন থেটা, লম্ব বাই ভূমি মানে হলো ট্যান থেটা, এবং ভূমি বাই অতিভুজ মানে হলো কস থেটা। আর থেটার মানে কি? থেটার মানে হলো সাপেক্ষ কোণ। তো এখন আমরা যদি স্পেসিফিকলি সাইন সি এর জন্য চিন্তা করি, আমার সাপেক্ষ কোণ এইটা এবং তার বিপরীত বাহু যেটা সেটা হলো আমার লম্ব। সাইন মানে কি? লম্ব বাই অতিভুজ। তো তাহলে আমার হবে এবি ডিভাইডেড বাই এসি, এবং বাকি যে অনুপাতগুলো আছে সেটার জন্য ট্যান সি ইকুয়াল টু হবে লম্ব বাই ভূমি, তো তাহলে এবি ডিভাইডেড বাই বিসি, এবং কজের ক্ষেত্রে হবে বিসি ডিভাইডেড বাই এসি। এবার যদি আমার সাপেক্ষ কোণ হইতো অ্যাঙ্গেল এ, সেই ক্ষেত্রে আমার সাইনের ভ্যালু কি হইতো, কজের ভ্যালু কি হইতো এবং ট্যানের ভ্যালু কি হইতো সেটা আশা করি অনুমান করতে পারতেছেন। বোঝার সুবিধার্থে আমরা সাইন সমান কি, ট্যান সমান কি এবং কজ সমান কি সেটা একটু লিখে দিলাম এখানে। তাহলে এইটার ক্ষেত্রে আমার সাইন থেটা সমান হইতো, বা আমি চাইলে বলতে পারি সাইন এ সমান হইতো, যেহেতু আমরা সাপেক্ষ কোণ হিসাবে এখন এ কে চিন্তা করতেছি, লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। তো তাহলে লম্ব হলো বিসি, অতিভুজ কত? এসি। একইভাবে ট্যান এ এইটা সমান কি হইতো? লম্ব ডিভাইডেড বাই ভূমি। তো তাহলে এবার আমার লম্ব কোনটা? এই যে বিসি, এটা হলো আমার লম্ব, আর ভূমি কোনটা? এবি। একইভাবে কজ এ সেটা সমান আমার হইতো ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। এইবার এখন আমার ভূমি কোনটা? ভূমি হলো এই যে এবি যেটা আছে সেটা, কারণ আমার সাপেক্ষ কোণ এটা এবং সাপেক্ষ কোণের বিপরীত বাহু যেটা সেটা হলো লম্ব, এবং বাকি যে বাহুটা থাকলো সেটা হলো আমার ভূমি। তো এই জন্য এবার আমার ভূমি হলো এবি, তো তাহলে এবি ডিভাইডেড বাই এসি। তো ভিডিওটার এইটুকু যদি দেখে থাকেন তো সেক্ষেত্রে আমি আপনাকে অবশ্যই বলবো, যখন আপনি ত্রিকোণমিতিক অনুপাতগুলো নিয়ে কাজ করবেন তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনার সাপেক্ষ কোণ কোনটা দেয়া আছে সেটা খেয়াল করবেন, এবং সাপেক্ষ কোণ কোথায় পাওয়া যায়? এই যে এইখানে পাওয়া যায়। ট্যান এর পরে কি আছে বা সাইনের পরে কি আছে সেটা একটু খেয়াল করতে হবে। আমাদের যদি এইখানে থাকতো ট্যান সি, তো সেই ক্ষেত্রে আমরা বোঝাইতাম যে আমাদের সাপেক্ষ কোণ হলো অ্যাঙ্গেল সি যেটা আছে সেটা। এবং সাপেক্ষ কোণ পরিবর্তন হয়ে গেলে লম্ব এবং ভূমির পরিবর্তন হয়ে যায়, সেটা আমি আগেও একবার বললাম এবং এখনো একবার বললাম। তো আশা করি এই জিনিসগুলো নিয়ে পরবর্তীতে আপনাদের আর কোনো সমস্যা হবে না। আমাদের ত্রিকোণমিতিক অনুপাত আসলে এই তিনটাই না, এই তিনটার বাইরেও আমাদের আরো তিনটা ত্রিকোণমিতিক অনুপাত আছে। তার মধ্যে একটা হলো কোসেক থেটা। সাইন থেটার যে বিপরীত অনুপাত সেটাকে আমরা বলবো কোসেক থেটা। যেহেতু বিপরীত তো তাহলে কোসেক সমান আমরা বলতে পারবো অতিভুজ ডিভাইডেড বাই লম্ব। ট্যান থেটা এইটার বিপরীত যে অনুপাত আছে সেটাকে আমরা বলি কট থেটা। তো তাহলে কট সমান কত হবে? ভূমি ডিভাইডেড বাই লম্ব। এবং কস থেটা যে আছে এইটার যে বিপরীত অনুপাত সেটাকে বলা হয় সেক থেটা। তো তাহলে সেক থেটা সমান কি হবে? অতিভুজ ডিভাইডেড বাই ভূমি। ট্যান থেটাকে আমরা চাইলে সাইন থেটা ডিভাইডেড বাই কস থেটা এইভাবে প্রকাশ করতে পারি, এবং যেহেতু কট থেটা হলো ট্যান থেটার বিপরীত তো তাহলে কট থেটা সমান আমরা লিখতে পারবো কস থেটা ডিভাইডেড বাই সাইন থেটা, যেহেতু একটা আরেকটার বিপরীত। এবার আমাদের ডিসপ্লেতে দেখানো যে 2 নাম্বার প্রশ্নটা ছিল, আমরা চলেন সেটা নিয়ে কথা বলি। সাইন এ, এই যে এখন এইখানে আমাদের সাপেক্ষ কোণ হলো এ, তো তাহলে এ যদি আমাদের সাপেক্ষ কোণ হয় তো তাহলে অবভিয়াসলি এটা হলো আমার লম্ব, এবং বাকি যেটা থাকবে সেটা আমার ভূমি। তো তাহলে সাইন সমান আমরা কি লিখতে পারবো? সাইন সমান আমরা যেটা শিখলাম লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। তো লম্ব কত আছে? বিসি,
ডিভাইডেড বাই আমাদের অতিভুজ কত দেয়া আছে এসি। হ্যাঁ, সবকিছু ঠিকঠাক আছে। তো এখন আমাকে বের করতে বলছে tan c সমান কত হবে। সাপেক্ষ কোণটা যখন এখানে ক্লিয়ারলি দেখতে পারতেছি অ্যাঙ্গেল সি দেয়া আছে, তো তখন কিন্তু আমাদের লম্ব এবং ভূমি অবশ্যই চেঞ্জ হয়ে যাবে, যেটা আমরা একটু আগেই কথা বললাম। এই যে এটা হলো আমাদের সাপেক্ষ কোণ, তো তাহলে তার বিপরীত বাহু হবে লম্ব। তো তাহলে tan c সমান আমরা কি লিখতে পারবো, লম্ব ডিভাইডেড বাই ভূমি। তাহলে এইবার আমার লম্ব হলো এবি এবং ভূমি হলো বিসি। তাহলে tan c এর সঠিক উত্তর হবে এবি ডিভাইডেড বাই বিসি। আমরা যদি এই ত্রিভুজ অনুসারে হিসাব করতাম তো তাহলে কি হইতো, বিসি ডিভাইডেড বাই এবি, তাই না, লম্ব ডিভাইডেড বাই ভূমি। কিন্তু সাপেক্ষ কোণ পরিবর্তন হওয়ার কারণে tan c এর ভ্যালুটা আমরা sin a এর জন্য যেভাবে হিসাব করছিলাম, মানে sin a এর জন্য লম্ব এবং ভূমিকে যেভাবে চিন্তা করছিলাম, tan c এর জন্য আমরা লম্ব এবং ভূমিকে সেভাবে চিন্তা করতে পারবো না। আশা করি জিনিসটা ক্লিয়ার। এরপরের প্রশ্ন আমরা যেটা দেখছিলাম, sin a সমান 5 ডিভাইডেড বাই 7 যদি হয়, তো এখন আমরা আগে চলেন চেক করি আমাদের সাপেক্ষ কোণ কোনটা। এই যে এখানে a দেয়া আছে, এই যে অ্যাঙ্গেল a, তো তাহলে এটার বিপরীত বাহু যেটা সেটা হলো লম্ব, এবং sin থিটা সেটা সমান আমরা কি শিখছিলাম, লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। তো তাহলে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, এবং এইখানে আমাদের মান কত কত দেয়া আছে 5 ডিভাইডেড 7। তো তাহলে লম্বের মান ক্লিয়ারলি আমার কাছে দেয়া আছে 5 এবং অতিভুজের মান ক্লিয়ারলি আমার কাছে দেয়া আছে 7। এখন যখন আমি cos a এটার মান বের করতে যাব, cos a সেটা সমান আমরা কি শিখছিলাম, ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, এবং tan a এটা সমান আমরা কি শিখছিলাম, লম্ব ডিভাইডেড বাই ভূমি। তো এখানে আমি ক্লিয়ারলি দেখতেছি যে আমার ভূমির মানটা আসলে ক্যালকুলেট করে নিতে হবে। তো ভূমির মান ক্যালকুলেট করা খুবই সহজ, আমার মনে হয় সেটা আপনারা সবাই জানেন। আমরা যদি এই ত্রিভুজটার মধ্যে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করি তো তাহলে আমরা ভূমির মানটা আসলে খুব সহজেই পেয়ে যাব। অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো সেই অনুসারে যদি আমরা লিখি তো তাহলে অতিভুজ এর মান দেয়া আছে 7, এটার স্কয়ার সমান লম্ব স্কয়ার, তার মানে হলো 5 স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো ভূমিটাকে আমি ধরে নিলাম x, তার স্কয়ার। এটাকে আমরা যদি হিসাব করি তো তাহলে x স্কয়ার ইকুয়াল টু হবে 49 মাইনাস 25। এটাকে যদি আমরা হিসাব করি তো তাহলে আমরা পাবো এখানে 4 এবং এখানে 2। তো তাহলে x ইকুয়াল টু কত হবে, √24। তাহলে ভূমির ভ্যালু আমি পাইলাম √24। তাহলে cos এর মান কত হবে, ভূমি ডিভাইডেড বাই অতিভুজ যেহেতু, তো তাহলে ভূমির মান আমি বসাইলাম √24 এবং অতিভুজের মান আমার কাছে আগের থেকে দেয়া ছিল 7। তো তাহলে এখানে বসা দিলাম আমি 7। একইভাবে tan এর মান যদি আমাদেরকে ক্যালকুলেট করতে বলে তো তাহলে লম্বের ভ্যালু আগের থেকে দেয়া ছিল 5 এবং অতিভুজ সেটা আমরা এইমাত্রই খুঁজে বের করলাম √24। আবার এই √24 কে আমরা চাইলে এইভাবে লিখতে পারি 4 into 6। এই যে 4 আছে এটাকে যদি আমি রুট করি তাহলে আমি পাবো 2, আর √6 এটার আসলে ওইরকম ডেফিনেট ভ্যালু পাওয়া যায় না, তো এই জন্য আমরা এটাকে √6 এই আকারে রেখে দিব। অপশনের মধ্যে আমাদের কাছে √24 এটার পরিবর্তে 2√6 এইভাবেও আসলে অপশনে দেয়া থাকতে পারে। আশা করি এই জিনিসগুলো নিয়ে আপনাদের ওইরকম কোনো সমস্যা হবে না। চলেন আমরা সামনে আগাই। সমকোণী ত্রিভুজের আরো একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সেটা হলো এইটার বড় অ্যাঙ্গেলের বিপরীত বাহু যেটা থাকে সেটা সবসময় বড় হয়। আমরা জানি একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি হলো 180 ডিগ্রি। তো তার মধ্যে এটা যেহেতু সমকোণী ত্রিভুজ তো তার মানে এটা হলো 90 ডিগ্রি। এইটার ভ্যালু কিছু একটা হবে এবং এইটার ভ্যালু কিছু একটা হবে। তা আমরা আলোচনার সুবিধার্থে ধরে নিলাম যে এই যে অ্যাঙ্গেলটা এটা যেহেতু ছোট দেখা যাইতেছে, আমি বললাম এটার ভ্যালু 30 ডিগ্রি ধরে নিছি, আর এইটার যেহেতু অ্যাঙ্গেলটা একটু বড় মনে হইতেছে তো এটাকে আমি বললাম যে এইটার ভ্যালু হলো 60 ডিগ্রি। আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন এই যে 90 ডিগ্রি আছে এইটার যে বিপরীত বাহু মানে হলো যে অতিভুজ, এই অতিভুজ হলো এই সমকোণী ত্রিভুজের মধ্যে সবচেয়ে বড় বাহু। এরপরের যে বড় অ্যাঙ্গেলটা আছে সেটা হলো এই 60 ডিগ্রি। আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে 60 ডিগ্রির বিপরীত যে বাহুটা আছে সেটা এই যে 30 ডিগ্রির যে বিপরীত বাহুটা আছে তার তুলনায় একটু বড়। তো এখান থেকে আমরা যে কনক্লুশনে আসতে পারি সেটা হলো বড় অ্যাঙ্গেলের বিপরীত বাহু যেটা থাকে সেটা সবসময়ই বড় থাকে। এবার চলেন আমরা এই রিলেটেড একটা কোশ্চেন সলভ করি। এখানে বলা আছে অ্যাঙ্গেল এ সমান 90 ডিগ্রি। তো তাহলে অ্যাঙ্গেল এ সমান 90 ডিগ্রি, এইটার যে বিপরীত বাহু অতিভুজ এটা সবসময়ই বড় বাহু হবে এই ত্রিভুজের মধ্যে। অ্যাঙ্গেল বি সমান এখানে বলা আছে 60 ডিগ্রি। তো তাহলে এটাকে আমি 60 ডিগ্রি চিহ্নিত করলাম এবং অ্যাঙ্গেল সি যেটা আছে সেটা বলা আছে 30 ডিগ্রি। তো তাহলে আমি বলতে পারি এই যে 60 ডিগ্রির বিপরীত যে বাহুটা আছে সেটা অবশ্যই এই যে 30 ডিগ্রির বিপরীত বাহু যেটা আছে সেটার চাইতে বড় হবে। এবার আমি চাইলে এটা বলতে পারি যে এসির মান, যেহেতু এসি হলো আমাদের এই 60 ডিগ্রির বিপরীত বাহু, সেটা অবশ্যই 30 ডিগ্রির যে বিপরীত বাহুটা আছে মানে হলো এই যে এবির চাইতে দৈর্ঘ্যে বড় হবে। তো আমরা চলেন এখন এই অপশনটা এইখানে খুঁজি। এখানে আমার অপশনে দেয়া আছে এবি ইকুয়াল টু এসি, এটা অবশ্যই না। এবি এসির চাইতে বড়, সেটাও না। এবি ইজ স্মলার দেন এসি, এইটা আমাদের সঠিক উত্তর। আশা করি এই ধরনের কোশ্চেন এরপর থেকে আপনারা পরীক্ষায় যদি আসে তো সেক্ষেত্রে সলভ করতে পারবেন। এবার আমাদের কাছে সর্বশেষ যে টাইপের ম্যাথটা আছে সেটা, একটি মিনারের পাদবিন্দু হতে 20 মিটার দূরত্বে মিনারের শীর্ষের উন্নতি 30 ডিগ্রি হলে মিনারের উচ্চতা কত। আমরা এই নিয়মের একটা না, আমরা মোটামুটি 3টা ম্যাথ আজকের ভিডিওতে সলভ করব। এবং এই ধরনের ম্যাথ যদি আমরা পরীক্ষায় অ্যান্সার করতে চাই তো সেক্ষেত্রে আমাদের আরো একটা জিনিস জানা থাকতে হবে,
সেটা হলো ত্রিকোণমিতিক মান। তো ত্রিকোণমিতিক মান এটা আপনারা কিভাবে খুব সহজে মনে রাখতে পারেন সেটা নিয়ে তো আলাপ করা হবেই, কিন্তু আমার রেকমেন্ডেশন থাকবে আপনারা এই মানগুলো মুখস্থ করবেন, কারণ পরীক্ষার হলে আসলে এভাবে ক্যালকুলেট করে মানগুলা বের করার জন্য যে পরিমাণের সময় আসলে আমাদের থাকা দরকার সেই পরিমাণের সময় আমরা সাধারণত পাই না। তারপরেও আমি একটা সিস্টেম আপনাদেরকে দেখাই, যদি আপনি দেখেন যে আপনার হাতে কিছু পরিমাণের সময় বেঁচে গেছে এবং আপনি চাইলে এই কাজটা করতে পারেন এবং সেক্ষেত্রে আপনি হয়তো 1 নম্বর কারেক্ট করতে পারবেন, তো তাহলে এই জিনিসটা ফলো করতে পারেন। সাধারণত ত্রিকোণমিতিক মান আমাদের বইয়ের মধ্যে দেয়া থাকে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি। তো এইখানে আমি যে কাজটা করব সেটা হলো এখানে দিব আমি 0, এখানে 1, এখানে 2, এখানে 3 এবং এখানে দিব আমি 4 এবং সব সংখ্যাকে আমি 4 দিয়ে ভাগ করব এবং সবগুলোর জন্য আমি দিব একটা রুট ওভার। এবার চলেন আমরা স্টেপ বাই স্টেপ হিসাব করি। এটাকে যদি হিসাব করা হয় তাহলে এখানে 0 পাওয়া যাবে, এটাকে যদি হিসাব করা হয় তাহলে 1/2 পাওয়া যাবে, এটাকে যদি হিসাব করা হয় তাহলে 1/√2 পাওয়া যাবে, এটাকে হিসাব করলে √3/2 পাওয়া যাবে এবং এটাকে যদি আমরা হিসাব করি তাহলে এখানে আমরা 1 পাবো। এই যে ভ্যালুগুলো আমি পাইলাম এটা হলো সাইনের ভ্যালু, মানে সাইন 0 ডিগ্রির মান হলো 0, সাইন 30 ডিগ্রির মান হলো 1/√2 and so on। এবার আমরা যদি cos এর ভ্যালু ক্যালকুলেট করতে চাই তো সেই ক্ষেত্রে আমাদের কাজটা খুবই ইজি, আমাদের শুধুমাত্র উল্টা দিক থেকে লিখে আসতে হবে। মানে হলো sin 90 ডিগ্রির ভ্যালু যেটা cos 0 ডিগ্রির ভ্যালু আসলে সেটাই। তো তাহলে এখানে যদি আমি উল্টা দিক থেকে লিখি তো এখানে আমি লিখবো 1, তারপরে আমার আসবে √3/2, এরপরে আসবে 1/√2 এবং তারপরে আসবে হাফ এবং সবার শেষে আসবে 0। তো সাইন cos এর ভ্যালু আমি পেয়ে গেলাম। এবার যদি আমরা tan এর ভ্যালু হিসাব করি, tan সমান আমরা কিছুক্ষণ আগেই শিখলাম sin/cos। তো তার মানে হলো যে আমরা সাইন এর ভ্যালুকে যদি cos এর ভ্যালুতে ভাগ করি তাহলে যে ভ্যালুটা পাবো সেটি হবে tan এর ভ্যালু। তো তাহলে sin 0 ডিগ্রির ভ্যালুকে যদি আমরা cos 0 ডিগ্রির ভ্যালু দিয়ে ভাগ করি তাহলে আমরা tan 0 ডিগ্রির ভ্যালু পাবো। তো 0 কে যদি আমরা 1 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো 0। এইখানে যদি আপনি অঙ্ক করেন তো তাহলে পাবেন 1/√3। এইখানে যদি আপনি অঙ্ক করেন মানে হলো যে এইটাকে যদি আপনি এটা দিয়ে ভাগ করেন তাহলে পাবেন এইখানে 1, এইটাকে যদি আপনি এটা দিয়ে ভাগ করেন তাহলে আপনি পাবেন √3 এবং এইখানে যদি আপনি অঙ্ক করেন তাহলে আপনি আসলে কোনো ভ্যালু পাবেন না। আমরা যে জিনিসটা জানি সেটা হলো 0/something এইটা সমান হবে 0, কিন্তু something/0 এইটার আসলে কোনো ভ্যালু খুঁজে পাওয়া যায় না এবং এটা যদি আপনি ক্লাস 9-10 এর বইয়ের মধ্যে দেখেন তো তাহলে দেখবেন যে এইখানে লেখা আছে অসংজ্ঞায়িত। এটা ছাড়াও আঙ্গুলের মাধ্যমে একভাবে হিসাব করা যায়, যেহেতু এই ভিডিওতে আমি আঙ্গুল দেখাতে পারতেছি না তো এই জন্য আমি এটা আপনাদেরকে দেখাইলাম। চাইলে এটা মনে রাখতে পারেন, যদি আপনার হাতে কিছু পরিমাণে সময় বাঁচে তো সেক্ষেত্রে আপনি এইভাবে ভ্যালুগুলো ক্যালকুলেট করতে পারবেন। তো এই মানগুলোর পাশাপাশি আমাদের আরো একটা জিনিস সম্পর্কে জানতে হবে সেটা হলো উন্নতি কোণ এবং অবনতি কোণ। তো উন্নতি কোণ এবং অবনতি কোণ বলতে আসলে কি বোঝানো হয় সেটা আমি একটু চিত্রের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। উন্নতি কোণ বলতে সাধারণত এই যে অ্যাঙ্গেল আছে এটাকে বোঝানো হয়, মানে খুবই সংক্ষেপে যদি বলি আমি তো সেক্ষেত্রে। আর অবনতি কোণ বলতে আসলে যেটা বোঝানো হয় সেটা হলো ভূমি যে থাকবে আমাদের, এই ভূমির সাথে আমাদের যে শীর্ষ থাকবে এই শীর্ষতে যদি আমরা আরেকটা সমান্তরাল রেখা অঙ্কন করি, মানে ভূমির সাথে সমান্তরাল আরেকটা রেখা যদি আমরা অঙ্কন করি তো তাহলে এই যে এইখানে যে কোণটা উৎপন্ন হবে সেটাকে বলা হবে অবনতি কোণ। এইটা হলো উন্নতি কোণ আর এই যে অ্যাঙ্গেলটা থাকবে সেটাকে বলবো আমরা অবনতি কোণ। কোনো কারণে আমরা যদি অবনতি কোণ হিসাবে এই অ্যাঙ্গেলটাকে চিহ্নিত করি তো তখন কিন্তু আসলে আমরা অঙ্কটা ভুল করবো আর কি। তো অবনতি কোণ এইটা না, অবনতি কোণ বলতে আসলে যে এই যে অ্যাঙ্গেলটা আছে এটাকে বোঝানো হয়। তো এখন আরো একটা জিনিস যেটা আমাদের এখান থেকে জানতে হবে সেটা হলো উন্নতি কোণ এবং অবনতি কোণের মান সবসময় সমান হয়। কেন সমান হয়? আমরা একান্তর কোণের সংজ্ঞা পড়ছি এবং একান্তর কোণের সংজ্ঞার মধ্যে আমরা যেটা জানছি সেটা হলো দুইটা সমান্তরাল সরল রেখাকে যদি তির্যক একটা রেখা দ্বারা ছেদ করা হয় তো তখন বিপরীত পাশে যে কোণগুলো উৎপন্ন হয় সেই দুইটা হলো একান্তর কোণ এবং একান্তর কোণ সবসময় সমান হয়। আমরা যেটা দেখতেছি সেটা হলো এই যে রেখাটা এবং এই যে ভূমি যেটা সেই দুটো সমান্তরাল এবং এই যে এই রেখাটা হলো একটা তির্যক রেখা। তো তাহলে এই যে অ্যাঙ্গেল এবং এই যে অ্যাঙ্গেল যে আমাদের কাছে থাকবে এই দুইটা অ্যাঙ্গেল অবশ্যই একান্তর কোণ এবং একান্তর কোণ যেহেতু সবসময় সমান হয় এই কারণেই উন্নতি কোণ এবং অবনতি কোণ সবসময় সমান হয়। তো উন্নতি কোণ এবং অবনতি কোণ যদি সবসময় সমানই হয় তো সেক্ষেত্রে আমাদের উন্নতি কোণ এবং অবনতি কোণ আলাদাভাবে আসলে চিনতে কেন হয়? এবার যদি আমরা এইভাবে একটু চিন্তা করি, এটা এ অ্যাঙ্গেল, এটা বি অ্যাঙ্গেল এবং এটা সি অ্যাঙ্গেল। আপনি যদি সূত্রতে সাইন এ লিখেন সেক্ষেত্রে আপনার লম্ব কিন্তু হবে এই যে বিসি বাহু যেটা আছে সেইটা, আর ভূমি কিন্তু হবে আমাদের এই যে বাহু যেটা আছে সেটা, মানে হলো এবি বাহুটা। আর যদি আমরা অ্যাঙ্গেল হিসাবে লিখি সাইন সি তো সেক্ষেত্রে কিন্তু আমার লম্ব হবে এটার বিপরীত বাহু যেটা আছে সেটা, মানে হলো এবি বাহু যেটা আছে সেটা আমার সাইন সি এর ক্ষেত্রে লম্ব হবে। তো জাস্ট এইটুকুর জন্যই আসলে আমাদের উন্নতি কোণ এবং অবনতি কোণ আলাদাভাবে চিন্তা করতে হয়। কারণ অবনতি কোণ হিসাবে আপনি যদি এই যে এ অ্যাঙ্গেলটাকে চিন্তা করেন এবং সেক্ষেত্রে আপনি যদি সাইন এ লিখেন এবং তারপর ভূমি হিসাবে যদি আপনি বিসি কে চিন্তা করেন তো তখন কিন্তু আপনার অঙ্কটা আসলে ভুল হবে।
আর তাছাড়া আরো একটা ব্যাপার যদি আমরা এইভাবে একটু চিন্তা করি, আমাদের কাছে যদি দেয়া থাকে উন্নতি কোণ দেয়া আছে লেটস সে 60 ডিগ্রি, তো তাহলে এই অ্যাঙ্গেলটা হলো 60 ডিগ্রি। আর যদি আমাদের কাছে দেয়া থাকে অবনতি কোণ 60 ডিগ্রি, তো সেই ক্ষেত্রে আমাদের এই অ্যাঙ্গেলটা কিন্তু 60 ডিগ্রি এবং তার জন্য আমাদের এই অ্যাঙ্গেলটাও 60 ডিগ্রি হবে। কিন্তু আমরা যদি সাইন এ লিখি, মানে লেটস সে আমি বললাম এটা হলো এ বি সি, এই অ্যাঙ্গেলটা হলো 60 ডিগ্রি। সাইন এ এর মধ্যে যদি আপনি এ এর ভ্যালু 60 বসায় দেন, তো তাহলে কি এই অ্যাঙ্গেলটার ভ্যালু কি 60 ডিগ্রি? না, আমরা কিন্তু বলতেছি যে এই অ্যাঙ্গেলটার ভ্যালু 60 ডিগ্রি, মানে অবনতি কোণ যদি বলা হয় প্রশ্নের মধ্যে। তো সেক্ষেত্রে এই অ্যাঙ্গেলের ভ্যালু কিন্তু তখন আর 60 হবে না, তখন কিন্তু এই অ্যাঙ্গেলের ভ্যালু হবে 30 ডিগ্রি। কারণ এই সম্পূর্ণটা মিলায় যদি 90 ডিগ্রি হয়, এইটুকু যদি 60 হয়, তাহলে বাকিটুকু তো 30 হবে, তাই না? তো এই জন্যই আসলে আমাদের উন্নতি কোণ এবং অবনতি কোণ আলাদাভাবে চিন্তা হয়। এইটুকু যদি আমরা বুঝে থাকি, আমার মনে হয় আমাদের সর্বশেষ যে টাইপের অঙ্কটা আছে সেই অঙ্কটা আমরা এখন চাইলে শুরু করতে পারি। আমাদের কাছে ছিল এই ম্যাথটা, একটি মিনারের পাদবিন্দু হতে 20 মিটার দূরত্বে মিনারের শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি হলে মিনারের উচ্চতা কত? তো তাহলে আমরা ধরে নিলাম এটা হলো আমাদের মিনার, এবং মিনারের পাদবিন্দু মানে হলো এই যে বিন্দুটা আছে এটার থেকে কত মিটার দূরে? 20 মিটার দূরে। তো এইটার যে শীর্ষ আছে, এই যে মিনারের শীর্ষ হলো এইটার উন্নতি কোণ কত ডিগ্রি বলা আছে? 30 ডিগ্রি। তো তাহলে এটাকে আমি বললাম 30 ডিগ্রি। তো আমাদের কাছে মূলত দেয়া আছে ভূমির মান এবং আমাদেরকে ক্যালকুলেট করতে হবে উচ্চতার মান। উচ্চতাকে আমি চাইলে লম্বও বলতে পারি। তো তাহলে লম্ব এবং ভূমির অনুপাত আমাদের কাছে কি ছিল? ট্যান ছিল। আমরা একদম ভিডিওর শুরুতে এই জিনিসগুলো নিয়ে আলোচনা করেছি। তো তাহলে ট্যান সমান আমরা জানি লম্ব ডিভাইডেড বাই ভূমি। তো তাহলে লম্বের ভ্যালু হলো এইচ আর ভূমি সেটার ভ্যালু কত? 20। তো এখন আমরা চাইলে এখানে লিখতে পারি থেটার পরিবর্তে থেটার মান যেটা আছে মানে হলো 30 ডিগ্রি, সেটা বসাই দিতে পারি। তাহলে h ডিভাইডেড বাই 20। তো তাহলে tan 30 ডিগ্রির মান কত? 1 ডিভাইডেড √3 ইকুয়াল টু হলো h ডিভাইডেড বাই 20। এবং এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমাদের h এর ভ্যালু হবে 20 ডিভাইডেড বাই √3। এরপর চলেন আমরা এই অঙ্কটা নিয়ে কথা বলি। এখানে বলা আছে একটি ঘরের ছাদের কোন একটা বিন্দুতে ওই বিন্দু থেকে 20 মিটার দূরত্বে ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি হলে ঘরটির উচ্চতা নির্ণয় করো। আচ্ছা, এখানে আমাদের যেটা বলা আছে সেটা আমরা একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করি যে এইটা হলো আমাদের ঘরের ছাদ আর এইটা হলো আমাদের ঘরের মেঝে। এখানে বলছে যে ঘরের ছাদের কোনো একটা বিন্দুতে, তাহলে ঘরের ছাদের কোনো একটা বিন্দু, আমি এইটাকে চিন্তা করলাম যে এটা হলো ঘরের ছাদের কোনো একটা বিন্দু এবং ওই বিন্দু থেকে 20 মিটার দূরের ভূতলস্থ মানে হলো ভূমির কোন একটা বিন্দুর অবনতি কোণ বলা আছে আমাদের 30 ডিগ্রি। তো তাহলে এইখান থেকে ভূমির কোন একটা বিন্দু ধরলাম আমি এইটুকুর যে দূরত্ব সেটা দেয়া আছে আমাদের 20 মিটার এবং অবনতি কোণ দেয়া আছে আমাদের 30 ডিগ্রি। এবং আমরা একটু আগে শিখলাম যে অবনতি কোণ বলতে আসলে এই অ্যাঙ্গেলটাকে বোঝানো হয়। তো তাহলে এইটার মান দেয়া আছে আমাদের 30 ডিগ্রি। তো তাহলে এইখান থেকে আমি একটা লম্ব চিন্তা করি এবং আমরা যদি খেয়াল করি তাহলে আসলে ঘরের উচ্চতা নির্ণয় করতে বলছে। দ্যাট মিনস আমাদের এই যে লম্বটা আছে এই লম্বের মানটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমাদের আসলে কাজ হয়ে যেতেছে। এইটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এইটাও কত ডিগ্রি হবে? 30 ডিগ্রি হবে। সেটা আমরা একটু আগেই জানলাম ওই একান্তর কোণের যে সংজ্ঞা আছে সেই সংজ্ঞা অনুসারে। তো তাহলে আমাদের কাছে এখন এইটা যেহেতু সাপেক্ষ কোণ, এইটার বিপরীত বাহু যেটা সেটাই হলো লম্ব। আমার কাছে মান দেয়া আছে অতিভুজের আর আমার বের করতে হবে লম্বের মান। তো তাহলে লম্ব বাই অতিভুজ কিসের অনুপাত ছিল? সাইনের অনুপাত ছিল। তো তাহলে আমরা লিখতে পারি সাইন 30 ডিগ্রি ইকুয়াল লম্বটাকে আমি এইচ ধরে নিলাম। তো তাহলে এখানে আমি বসালাম এইচ আর অতিভুজের মান দেয়া আছে 20। সাইন 30 এর ভ্যালু কত? হাফ। আশা করি আপনাদের মনে আছে। আর এটা হলো 20। এখন যদি এটাকে আমি হিসাব করি তাহলে 2 দিয়ে আমি চাইলে 20 কাটাকাটি করতে পারি, 10 হয়। তাহলে h ইকুয়াল হলো 10 মিটার। তো তাহলে আমাদের এই যে ঘরের উচ্চতা সেটা হলো 10 মিটার। এই যে একটা কোশ্চেন আমাদের কাছে আছে, চলেন এটা আমরা একটু সলভ করার চেষ্টা করি। এইখানে আমাদের সাপেক্ষ কোণ যেটা সেটা তার আগের থেকে চিহ্নিত করে দিছে। এই যে 60 ডিগ্রি যে আছে এটাই হলো আমাদের এবারের সাপেক্ষ কোণ। তো আমরা কি শিখছি? সাপেক্ষ কোণের বিপরীত বাহু হলো সবসময় লম্ব এবং বাকি যে বাহুটা থাকবে সেটা হলো ভূমি। তো তাহলে এই অঙ্কের মধ্যে আমাদের কিন্তু এই যে 60 মিটার এটা লম্ব হিসাবে কাজ করবে এবং এই যে x মিটার এটা কিন্তু মূলত ভূমির মান কত সেটা আমাদের বের করতে বলছে। তো তাহলে লম্ব বাই ভূমি সেটা কিসের অনুপাত ছিল? tan এর অনুপাত ছিল। তো তাহলে আমরা খুব ইজিলি লিখতে পারি tan 60 ডিগ্রি ইকুয়াল লম্বের মান কত? 60 আর ভূমির মান কত? x। তো তাহলে tan 60 এর ভ্যালু কত? আর এইখানে থাকলো 60 ডিভাইডেড x। তো তাহলে আমরা লিখতে পারি √3x ইকুয়াল 60। এই যে এটার সাথে গুণ হবে আর x ইকুয়াল টু তাহলে হবে 60 ডিভাইডেড বাই √3। তো এই যে খ নাম্বার হলো আমাদের অ্যান্সার। তো এইখানে আমরা যদি লম্ব এবং ভূমির যে ব্যাপারটা সেটা যদি আমরা ঠিকঠাক মতো না জানতাম তো সেই ক্ষেত্রে আমাদের অ্যান্সার কিন্তু আসলে খ নাম্বার হইতো না, আমাদের অ্যান্সার কিন্তু
অন্যটা হয়ে যেত এবং আমরা মনে করতাম আমাদের অ্যান্সারটা হয়েছে, আমরা এখান থেকে 1 নাম্বার পাবো, কিন্তু আসলে আমরা 1 নাম্বারও পাইতাম না এখান থেকে, উল্টা আমাদের নেগেটিভ মার্কিং হইতো। তো ত্রিকোণমিতির ভিডিওটা এই পর্যন্তই। আশা করি এই ভিডিওর মধ্যে যে অংশটুকু কভার করা হয়েছে সেটুকুর মাধ্যমে আপনারা উপকৃত হবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।